2026-এর ফেব্রুয়ারিতে ভোট আয়োজনে প্রধান উপদেষ্টা কার্যালয়ে দেওয়া চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। সকালে কমিশন সচিব আক্তার আহমেদ এটি নিশ্চিত করেছেন। এদিকে আরপিও সংশোধন সহ কয়েকটি বিষয়ে সিদ্ধান্তে পৌঁছতে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন। এর আগে বুধবার রাতে প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে ইসিকে নির্বাচন আয়োজনের চিঠি দেওয়া হয়। এতে উল্লেখিত সময়ে প্রত্যাশিত মানের অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর জাতীয় নির্বাচনের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের কথা বলা হয়। বিগত বছরে নাগরিকদের ভোট দিতে না পারার প্রেক্ষাপটে তুলে ধরে আগামী নির্বাচনে ভোট উৎসবের মধ্য দিয়ে স্মরণীয় করার কথা জানানো হয়। এরই অংশ হিসেবে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, আরপিও সংশোধন, প্রবাসী ভোট পদ্ধতির অগ্রগতি সহ কয়েকটি বিষয়ে সিদ্ধান্তে পৌঁছতে সিইসির সভাপতিত্বে নবম কমিশন সভা চলছে ইসি সচিবালয়ে। 2026-এর ফেব্রুয়ারিতে ভোট আয়োজনে প্রধান উপদেষ্টা কার্যালয়ে দেওয়া চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। সকালে কমিশন সচিব আক্তার আহমেদ এটি নিশ্চিত করেছেন। এদিকে আরপিও সংশোধন সহ কয়েকটি বিষয়ে সিদ্ধান্তে পৌঁছতে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন। এ নিয়ে জানাতে নির্বাচন কমিশন থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রেদওয়ানুল হক। রেদওয়ান, জানাবেন ইসির সভা নিয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? জানেন যে ইসিতে যে সভাটি চলছে এখন একটু আগেই বিরতিতে গেল কমিশনাররা, আবার 3টা থেকে সভাটি আবার শুরু হওয়ার কথা রয়েছে। যেহেতু আজকের বৈঠকে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিষ্পত্তি হবে, বিশেষ করে আরপিও বা গণপ্রতিনিধিত্ব আদেশ সেটির বেশ কিছু সংশোধনী আনা হচ্ছে। একই সঙ্গে প্রবাসী ভোটারদেরকে প্রথমবারের মতো তাদেরকে ভোট দেওয়ার যে সুযোগ দেওয়ার বিষয়টি, সেই কার্যক্রম চলমান আছে। সেই কাজটি আসলে কত দিনের মধ্যে সম্পন্ন করা সম্ভব এবং তার অগ্রগতি নিয়ে পর্যালোচনা হচ্ছে। এবং একই সঙ্গে যে নির্বাচনে রাজনৈতিক দল এবং প্রার্থীদের আচরণ এবং তাদের যে কর্মপরিধি সহ সার্বিক বিষয়গুলো নিয়ে বেশ কিছু সংশোধনী এবং আচরণবিধি চূড়ান্ত হবে আজকের বৈঠকে, এমনটি আমরা জানতে পেরেছি। তবে বৈঠকটি শেষ হওয়ার পরে আমাদেরকে আনুষ্ঠানিকভাবে প্রধান নির্বাচন কমিশনের পক্ষ থেকে ব্রিফ করার একটি কথা রয়েছে। আমরা প্রস্তুত আছি, আপনি হয়তো দেখতে পাচ্ছেন। তো আমরা ধারণা করছি যে এই সভায় যেহেতু আরও অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, বিশেষ করে গণপ্রতিনিধিত্ব আদেশের বেশ কিছু সংশোধনী আসছে, তো এই বিষয়গুলো নিষ্পত্তি হতে একটু সময় লাগছে। তো বৈঠকটি দীর্ঘই হবে আমরা বুঝতে পারছি। এখানে যারা ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তা, তাদের সঙ্গে আমরা যতটুকু কথা বলতে পেরেছি, বেশ গুরুত্বপূর্ণ বিষয়ে যেহেতু আলোচনা হচ্ছে, এই আলোচনাগুলো নিষ্পত্তি হতেও নানান মত আসছে নির্বাচন কমিশন সহ বিভিন্ন এর সঙ্গে জড়িত নানা স্টেক হোল্ডারের পক্ষ থেকে। সব কিছু বিষয় পর্যালোচনায় নিয়ে আগামী নির্বাচনকে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য ইসি প্রস্তুতি নিচ্ছে এবং নির্বাচনের 2 মাস আগেই যাতে তফসিল ঘোষণা করা যায়। এবং আপনি জানেন যে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে যে চিঠিটি দেওয়া হয়েছে নির্বাচন কমিশনকে, সেখানে একটি বিষয় গুরুত্বের সঙ্গে বলা হয়েছে যে বিগত 15 বছর ধরে যে নাগরিকরা সুষ্ঠুভাবে ভোট দিতে পারেননি, সেই অভিযোগগুলোকে মাথায় নিয়ে আগামী নির্বাচনটি যাতে মানুষের জন্য ভোট দেওয়ার বিষয়টি সুন্দরভাবে মানুষ ভোট দিতে পারে নাগরিকরা, এবং একই সঙ্গে যাতে অংশগ্রহণমূলক নির্বাচন হয়, লেভেল প্লেইং ফিল্ডটি সর্বাধিক গুরুত্ব পাচ্ছে। সার্বিকভাবে আলোচনাগুলো হচ্ছে আজকের সভায় এবং আমরা শেষ হলে আমরা আপনাকে জানাতে পারবো ব্রিফ হলে, সেখান থেকে বিস্তারিত। অসংখ্য ধন্যবাদ রেদওয়ান। নির্বাচনের সড়কে উঠেছে দেশ। সেই নির্বাচন ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ নানা বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের জন্য 1 মাস সময় রাখার পরিকল্পনা রয়েছে নির্বাচন কমিশনের। রাজনীতি বিশ্লেষকদের মতে নির্বাচন নিয়ে এই মুহূর্তে বড় সংকট আস্থার। একই সুর ঐক্যমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদারের কণ্ঠেও। তার মতে দুর্বল কাঠামোর উপর ভর করে সুষ্ঠু নির্বাচন আয়োজন হবে বড় চ্যালেঞ্জ। সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া শুরু করব। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবো যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। সময় কম, প্রশ্ন অনেক, আছে সীমাহীন চাপ, তবুও থেমে নেই পথ চলা। আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির পাশাপাশি রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থা ফিরিয়ে আনার মতো বড় বিষয় রয়েছে। সব মিলিয়ে সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইসির সামনে এক বড় চ্যালেঞ্জ।
এরই মধ্যে নির্বাচনের ট্রেন ছেড়ে দিয়েছে স্টেশন, তবে গন্তব্যের এই পথ আঁকাবাঁকা জটিল। নির্বাচন কমিশনের দাবি আইন শৃঙ্খলা পরিস্থিতি বড় বাধা হয়ে দাঁড়াবে না। বিভিন্ন চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও আমরা কিন্তু আমাদের প্রস্তুতি এগিয়ে নিচ্ছি। ভোটারদের যে আস্থা সৃষ্টি একটা বড় চ্যালেঞ্জ হয়ে গেছে। ইলেকশনটাকে অ্যাজ ট্রান্সপারেন্ট অ্যাজ পসিবল করতে চাই। আইন শৃঙ্খলার নাজুক পরিস্থিতির কারণে সুষ্ঠু ভোট আয়োজনে এখনো সন্দিহান ঐক্যমত্য কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার। এখন আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে সমস্যা আছে। একটা বাহিনী যখন ভেঙে পড়ে তখন এটাকে পুনর্গঠন করে এটাকে সক্রিয় করা এবং এটাকে কার্যকর করা সহজ নয়। তো সরকার চেষ্টা করছে, এখনও সমস্যা আছে। আমি আশা করি যে নির্বাচনের আগে যে তারা এই সমস্যার সমাধান করতে পারবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই ভোটযাত্রা কেবল ব্যালট ঘিরে নয়, ইসির কাছে এটা আস্থা, গ্রহণযোগ্যতা আর জবাবদিহির এক বড় পরীক্ষা। সংস্কার কমিশন যে রিপোর্টগুলো এসেছে সেটা তো মেনে নির্বাচন কমিশন গঠন না হলেও কিন্তু নির্বাচন কমিশনের কার্যাবলীর উপরে কিন্তু সংস্কার কমিশনের রিপোর্ট প্রভাব ফেলে। এগুলোকে বাস্তবায়ন করে বা আস্থা অর্জন করা এবং সেই আস্থা অর্জন করে মানে বিশ্বাসযোগ্য নির্বাচন করতে পারা, সুষ্ঠু এবং বিশ্বাসযোগ্য নির্বাচন করতে পারা কঠিন ব্যাপার। কিন্তু এই নির্বাচন কমিশনকে যে মুভমেন্ট আমি দেখেছি গত কয়েক মাস, সেটাতে আমি খুব বেশি আস্থাবান না। তিনি মনে করেন এই মুহূর্তে দেশের রাজনীতিতে সবচেয়ে বড় সংকট বিশ্বাসের। যে পদক্ষেপগুলো আমাদেরকে হয়তো নতুনভাবে আশা জাগাবে বা বিশ্বাস তৈরি করবে। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক হয়েছে। সভায় উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সকাল 10টা 25 সচিবালয়ে প্রবেশ করেন তিনি। নবনির্মিত ভবনে মন্ত্রিপরিষদ কক্ষে সকাল 10:30টায় শুরু হয় সভা। প্রধান উপদেষ্টার আগমন ঘিরে সচিবালয়ে গেটে কয়েক স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। 1 নম্বর গেট ছাড়া অন্য কোনো গেট দিয়ে গাড়ি প্রবেশ করতে দেওয়া হয়নি। 1 নম্বর গেটে সোয়াত সদস্যদের দায়িত্ব পালন করতেও দেখা গেছে। কর্মকর্তা কর্মচারী ছাড়া আর কাউকেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। সচিবালয়ে প্রবেশের স্টিকার ছাড়া কোনো গাড়িতে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। নির্বাচিত সরকার প্রতিষ্ঠা হলে দেশে স্বচ্ছতা আসবে, কমে যাবে অনেক ষড়যন্ত্র, এমন মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র নেতা রুহুল কবির রিজভী। উত্তরায় মাইলস্টোন স্কুলে দুর্ঘটনা নিহত স্কুল সহকারী মাসুমা বেগমের পরিবারের সাথে সাক্ষাৎ শেষে তিনি গণমাধ্যমকে একথা বলেন। রিজভী জানান, আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে মাসুমা বেগমের ছেলে আবদুল্লার লেখাপড়ার ও চাকরি না পাওয়া পর্যন্ত সব দায়িত্ব নিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এনসিপির কয়েক নেতার কক্সবাজার ভ্রমণ নিয়ে প্রশ্নের জবাবে রিজভী বলেন, ঘটনা যাই ঘটুক, এ নিয়ে এত লুকোচুরি কেন? রমজানের পূর্বেই নির্বাচন ঘোষণা করেছেন। জন আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি এই ঘোষণাটা দিয়েছেন। যত বেশি আমরা জবাবদিহিতামূলক কর্মকাণ্ড করতে পারবো, জবাবদিহিতামূলক সরকার হবে, ততই ষড়যন্ত্র অপস্ত্রিয়মান হবে। সাবেক নৌবাহিনী প্রধান ও সাবেক যোগাযোগ ও কৃষিমন্ত্রী রিয়াল অ্যাডমিরাল মাহবুব আলী খানের 41তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহবুব আলী বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শ্বশুর। 6 আগস্ট পূর্ব লন্ডনের রয়্যাল রিজেন্সি হলে মাহবুব আলী খান স্মৃতি সংসদ ইউকের উদ্যোগে এই মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি 17 বছর ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য যুক্তরাজ্য সহ বিশ্বের সকল প্রবাসীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এম.এ. মালিক, বিএনপির আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার এম.এ. সালাম সহ অনেকেই। জুলাই অভ্যুত্থানের সময় রামপুরা 2টি হত্যা ও কার্নিশে ঝুলে থাকা ব্যক্তিকে গুলি করার মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 5 পুলিশের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দিয়েছে প্রসিকিউশন। অন্যদিকে আসলে 6 আন্দোলনকারীর মরদেহ পোড়ানোর মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনে রাষ্ট্রপক্ষের শুনানি শেষ হয়েছে। আসামিপক্ষের শুনানি হবে আগামী 13 আগস্ট। জুলাই অভ্যুত্থানে আন্দোলন যখন তুঙ্গে, সে সময় রামপুরায় কার্নিশ থেকে গুলির ঘটনা ছিল হৃদয় বিদারক। তীব্র গুলির মুখে 3 তলা থেকে পড়ে যান আমির হোসেন। তবে সৌভাগ্যক্রমে বেঁচেও প্রাণরক্ষা পান তিনি। এ নিয়ে 31 জুলাই প্রসিকিউশনে অভিযোগপত্র জমা দেয় প্রসিকিউশন। প্রতিবেদন যাচাই বাছাই শেষে বৃহস্পতিবার ট্রাইব্যুনালে দাখিল করে প্রসিকিউশন, যেখানে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, রামপুরা এডিসি রাশেদ সহ 5 পুলিশকে আসামি করা হয়েছে।
একজন ব্যক্তিকে পুলিশ গুলি করেছিল যে মামলাটা, ঘটনাস্থলে একটা মুসা বলে একটা ছেলে ছিল, ছোট শিশু, যার গুলি ভেদ করেছিল, ওদের দাদি মারা গেছে, এবং ওই মসজিদের পাশে একজন ব্যক্তি মারা গেছিল, নাদিম। মোট 3টি ঘটনার তদন্তকারী কর্মকর্তা আমাদের কাছে গত 31/7/2025 তারিখ প্রতিবেদন দাখিল করেছিল। মাননীয় বিজ্ঞ চিফ প্রসিকিউটর মহোদয় আজকে ট্রাইব্যুনাল 1-এ ফরমাল চার্জ দাখিল করেছে। এদিকে আশুলিয়ায় 6টি মরদেহ পুরানোর মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 16 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন করেছে প্রসিকিউশন। পরে অথবা জীবিত অবস্থায় এই 6 জনকে যে পুড়িয়ে তাদের শরীর বিকৃত করে দেওয়া হয়েছে, এটাকে আমরা বলেছি যে এটা হলো আদার ইনহিউম্যান অ্যাক্ট, মানে অন্যান্য অমানবিক আচরণ করার অপরাধ। এটাও একটা ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি। চিফ প্রসিকিউটরের স্পেশাল যে পাওয়ার এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রুলসে দেওয়া আছে, সেই অনুযায়ী উনি এই টোটাল 29 জনের ঘটনা ভিন্ন ভিন্ন আকারে ইনভেস্টিগেশন করছেন এবং ভিন্ন ভিন্ন ফরমাল চার্জ দেওয়ার জন্য উনি আদেশ করেছেন। 13 আগস্ট আসামি পক্ষের অভিযোগ গঠনের শুনানির পর আনুষ্ঠানিক অভিযোগ গঠন করবে ট্রাইব্যুনাল 2। কামরুল হাসান, ডিবিসি নিউজ, ঢাকা। ভাটারা থানায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় মেজর সাদিকুলের স্ত্রী সুমাইয়া জাফরিনকে 5 দিনের রিমান্ড দিয়েছে আদালতে। এর আগে তাকে হাজির করে 7 দিনের রিমান্ড চায় পুলিশ। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিসি মিডিয়া মোতালেবুর রহমান। এ সময় তিনি বলেন, সুমাইয়া জাফরিনকে মিরপুর DOHS এলাকা থেকে গ্রেফতার করা হয়। রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের ঘটনায় সুমাইয়ার কী ধরনের ভূমিকা ছিল তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি। এই ঘটনায় এখন পর্যন্ত 28 জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদে নতুন নতুন তথ্য সামনে আসছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা। গত 8 জুলাই রাজধানী বসুন্ধরা কেভি কনভেনশন হলে বিদেশি কর্মী প্রশিক্ষণের কথা বলে 300 থেকে 400 আওয়ামী লীগের নেতা কর্মীকে জড়ো করে তাদের সন্ত্রাসী প্রশিক্ষণের অভিযোগ এ মামলায় করা হয়। গতকাল আমরা সুমাইয়া জাফরিন নামক এক নারীকে এই ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে হেফাজতে নিয়েছি এবং তাকে ইতিমধ্যে আদালতে প্রেরণ করা হয়েছে। বিশদ জিজ্ঞাসাবাদে হয়তো তার সংশ্লিষ্টতা এবং অন্যান্য বিষয়গুলো জানার চেষ্টা করব। দুদকের মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে রাজধানী মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করে গোয়েন্দা পুলিশ জানায়, দুর্নীতির অভিযোগে দুদকের তদন্তাধীন একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। গোয়েন্দা কার্যক্রমের মাধ্যমে মোহাম্মদপুরের নিজ বাসা থেকে আটকের পর তাকে দুদকের কাছে হস্তান্তরের কাজ চলছে। অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহ 2017 থেকে 2021 সাল পর্যন্ত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্বে পালন করেন। রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিশেষ উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগে গত 18 জুন সাবেক 2 উপাচার্য কলিমুল্লাহ এবং AKM নূর উন নবী সহ 5 জনের বিরুদ্ধে এই মামলা করে দুদক। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ব্রিফিং চলছে সচিবালয়ে। দর্শক, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আজকের মিটিং এ কাউন্সিল অফ অ্যাডভাইজার দুইটি কংগ্রেচুলেশন মানে প্রস্তাব গ্রহণ করেন। একটা হচ্ছে যে তারা শেখ বশিরউদ্দিন আমাদের কমার্স অ্যাডভাইজারকে কংগ্রেচুলেশন জানিয়েছেন, কারণ আপনি জানেন উনি সাকসেসফুলি আমাদের যে ইউএস এর সাথে যে ট্যারিফ টক্সটা সেটাকে উনি লিড করেছেন। আপনি জানেন আমরা ইউএস আমাদের উপরে 20% ট্যারিফ ইম্পোজ করেছে এবং যেটা সত্যিকার অর্থে আমাদের যারা কম্পিটিটর তাদের থেকে আমরা বলবো যে আমরা একটা এখন মোটামুটি একই বা ভালো অবস্থানে আছি। আর ক্যাবিনেট কাউন্সিল অফ অ্যাডভাইজার অলসো মুস্তফা সারোয়ার ফারুকিকে শুভেচ্ছা জানিয়েছেন। জানেন উনি গত এই জুলাইয়ের যে 36 দিন, এই জুলাইয়ের যে পুরো অনুষ্ঠানমালা উনি এটার একজন নিজের থেকে দাঁড়িয়ে থেকে উনি নেতৃত্ব দিয়েছেন এবং এটা একদম সুচারুভাবে কমপ্লিশন হয়েছে। এবং আপনি দেখেন এই বিশেষ করে জুলাইয়ের অগাস্টের 5 তারিখে, যেটাকে আমরা জুলাই 36 বলি, সেই দিন লাখ লাখ জনতা ছিল সংসদ ভবনের পাশে মানিক মিয়া বিল্ডিং। এটা আজকের প্রথমে। আর অন্যান্য বিষয় যেটা হয়েছে যে আজকে ক্যাবিনেটের তরফ জুলাইয়ের মে জুলাই যে ডিসিশন হয়েছে ক্যাবিনেটে সেটার উপর আজকে একটা আপডেট দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে যে
উপদেষ্টা পরিষদ 8ই অগস্ট 2024 থেকে 31শে জুলাই 2025-এ মোট 41টা মিটিং করে। সিদ্ধান্ত গ্রহণ এবং বাস্তবায়ন 8ই অগস্ট 2024 থেকে 31শে জুলাই 2025 পর্যন্ত 315টি সিদ্ধান্ত নেন এটা কাউন্সিল অফ অ্যাডভাইজার বা ক্যাবিনেট। তার মধ্যে বাস্তবায়িত হয়েছে 247টি এবং এর মধ্যে শতকরা হার হচ্ছে 78.41। এটা ক্যাবিনেট সেক্রেটারির মিটিংয়ে বলেছেন, এটা হচ্ছে যে কোনো গভর্নমেন্টের স্বাধীনতার পরে যে কোনো গভর্নমেন্টের জন্য এটা একটা রেকর্ড, এই বাস্তবায়নের রেকর্ড। আর বাস্তবায়নের দিন আছে 68টি, যেটা শতকরা হার হচ্ছে 21.59। অধ্যাদেশ প্রণয়ন হয়েছে 56টি, প্রক্রিয়াধীন অধ্যাদেশ আছে 10টি। মানে উপদেষ্টা পরিষদ বৈঠকে চূড়ান্তভাবে অনুমোদনের পর মন্ত্রণালয় বিভাগে প্রক্রিয়াধীন আছে হলো 10টি। নীতি, নীতিমালা, কর্মকৌশল, কর্মপরিকল্পনা অনুমোদন হয়েছে 6টি। দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক চুক্তি, প্রোটোকল অনুমোদন, অনুসমর্থন, এর মধ্যে 10টি স্বাক্ষরিত অনুসমর্থন হয়েছে এবং 13টি বাস্তবায়ন রয়েছে। এদের সংখ্যা হলো মোট 23টি। মধ্যরাত থেকে বাংলাদেশে পণ্যে কার্যকর হচ্ছে ট্রাম্প সরকারের আরোপিত অতিরিক্ত শুল্ক। চট্টগ্রাম বন্দর থেকে আজ রাত 12টা 1 মিনিটের পর পাঠানো সব চালানের উপর প্রযোজ্য হবে মার্কিন নতুন বাণিজ্য নীতি। তাই বাড়তি শুল্ক এড়াতে বন্দরে ভিড় পড়েছে পণ্য জাহাজীকরণে। এদিকে গবেষকরা বলছেন, এয়ারক্রাফট, সয়াবিন, গমসহ বেশ কিছু পণ্য কেনার শর্তে বাংলাদেশ যে শুল্ক কমাতে পারল, তার বিপরীতে এখন বিভিন্ন দেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন করে টানাপোড়েন ও বাড়তি অর্থ ব্যয়ের চাপ মোকাবেলা করতে হবে সরকারকে। বাংলাদেশের রপ্তানি আয়ের প্রায় 85% আসে তৈরি পোশাক খাত থেকে। এই পণ্যের সবচেয়ে বড় একক বাজার যুক্তরাষ্ট্র। এই বাজারের সবচেয়ে বড় প্রতিযোগী চীন, ভিয়েতনাম, ভারতের তুলনায় বাংলাদেশ কিছুটা সুবিধাজনক অবস্থানে রয়েছে এখন পর্যন্ত। হোয়াইট হাউস থেকে গত 31শে জুলাই জারি করা হয়েছে নির্বাহী আদেশ। সে অনুযায়ী নতুন শুল্ক চট্টগ্রাম বন্দর দিয়ে বৃহস্পতিবার দিবাগত রাত 12টা 1 মিনিটের পর পাঠানো সব চালানের উপর প্রযোজ্য হবে। এর আগে পাঠানো চালানগুলো এই বাড়তি শুল্কের আওতায় পড়বে না। তাই চট্টগ্রাম বন্দরে চাপ বেড়েছে পণ্য পাঠানোয়। আমেরিকাতে শুল্ক আরোপের যে বিষয়টি রয়েছে অগাস্ট মাসের 7 তারিখ থেকে, সে কারণে বাংলাদেশ থেকে রপ্তানি পণ্যের যে চাপ সেটা অনেকখানি বৃদ্ধি পেয়েছে। এদিকে বাড়তি 35% থেকে কমিয়ে 20% শুল্ক নামিয়ে আনার বিপরীতে যুক্তরাষ্ট্র থেকে বেশ কিছু পণ্য কেনার প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ। এর মধ্যে গম, সয়াবিন, তুলার মতো পণ্য রয়েছে, যা আগে বিশ্বের অন্যান্য দেশ থেকে কিনত বাংলাদেশ। প্রাইভেট সেক্টর যদি সয়াবিন ব্রাজিল থেকে না কিনে যদি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কিনতে চায়, তাহলে প্রশ্ন আসে যে আগে সে ব্রাজিল থেকে কেন কিনতো? তার মানে হলো যে সেখানে ব্রাজিলে সে হয়তো কম পেত, কম দামে পেত, এখন বেশি দামে এখানে কিনতে হবে। তাহলে সে তখন সরকারকে বলবে যে হ্যাঁ, আমি আমাদের দেশের সুবিধার জন্য আমি মার্কিন যুক্তরাষ্ট্র থেকেই বেশি কিনবো, কিন্তু বাড়তি যে দামটা আছে এটা আমাকে একটা সহায়তা করতে হবে। তো এইগুলোর কিন্তু ইকোনমিক কস্টও আছে। দ্বিপাক্ষিক সম্পর্ক একটা, আরেকটা হলো যে এটার ইকোনমিক কস্ট। গবেষকরা বলছেন, ট্রাম্পের পাল্টা শুল্কের কারণে বৈশ্বিক পণ্য বাণিজ্যে বড় ধরনের পরিবর্তন দেখা দেবে। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। জেলায় জেলায় সংকট সমস্যা, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনের মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে লক্ষ্মীপুর জেলায়। সিএসআরএম ডিবিসি এক্সপ্রেস, আমি এই মুহূর্তে আছি লক্ষ্মীপুর সদরে, লক্ষ্মীপুর জেলা সদরে। এখানকার মানুষগুলো বলছেন তারা সবসময়ই অবহেলিত মানুষ। তারা বলছেন তাদের স্বাস্থ্য, শিক্ষা, সড়ক যোগাযোগ সব ক্ষেত্রেই তাদের অবহেলিত, তাদের উন্নয়ন বা অবকাঠামোর উন্নয়ন তেমন হয়নি। ঠিক এই মুহূর্তে আমার সাথে যুক্ত হয়েছেন এখানকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তো আপনার কাছে জানতে চাইবো যে আপনি বলছিলেন আপনার এলাকার জলাবদ্ধতার কথা, তাতে করে আপনারা ছোটোখাটো ব্যবসায়ী যারা আছেন তাদের কী ধরনের সমস্যা হচ্ছে এই জলাবদ্ধতার কারণে? আমাদের সমস্যা হয়েছে ওই যে নদী ভাঙ্গনটাই সবচেয়ে আমাদের জন্য বেশি সমস্যা। আমি তো আমার পরিচয়টা দিলাম না, সেক্ষেত্রে আমি প্রথমে ডিবিসি চ্যানেলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্যটা শুরু করছি। আমি মোহাম্মদ আব্দুল আজিজ, ভারপ্রাপ্ত সভাপতি, লক্ষ্মীপুর বণিক সমিতি। আমাদের এটা উপকূলীয় এলাকা, সেখানে জলাবদ্ধতার কারণে নদী ভাঙ্গনটা সবচেয়ে বেশি আমাদের জন্য সমস্যা। সর রাস্তাঘাট, কারেন্টের পিলার সব ভেঙে গেছে। আমি নিজে বক্তব্য কি যেটা, সেটা হলো কালিচর রহমত খালি নামে এই এলাকাতে আমি 1 বছর যাবৎ
আমি একটা নদী ভাঙন এলাকাকে এটা করার জন্য আমি পানি উন্নয়ন বোর্ডের অ্যাকশনের সাথে আলাপ আলোচনা করতেছি। 1 বছর যাবত আমি এমন কোনো সংস্থা না যেখানে আমি তাদেরকে চিঠি দিয়ে নেই, সবার বক্তব্য হলো এটা পানি উন্নয়ন বোর্ড, কিন্তু উনি আমাকে আজকাল করতেছি মানে বলছে যে গত কিছুদিন আগে আপনার এই অভিযোগটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জানানোর চেষ্টা করবো। আপনাকে সড়ক যোগাযোগ ব্যবস্থা কতটা উন্নত আপনার এই এলাকায়, বিশেষ করে লক্ষ্মীপুর? ধন্যবাদ ডিবিসির পক্ষ থেকে ডিবিসিকে। আমি বাজারে একজন ব্যবসায়ী। আসলে বাজার রাস্তা প্রশস্ত প্রকল্প বাস্তবায়নের পরে দৃশ্যত বাজারে কোনো উন্নতি হয়নি। বাজারটা ভাসমান হকার এবং বিভিন্ন ভ্যান, রিক্সা, অটো এগুলোর কারণে বাজার রাস্তা উন্নয়ন করার পরেও দৃশ্যমান কোনো উন্নতি হয়নি। আমরা দেখছি যে এলাকার শিক্ষা এবং স্বাস্থ্য খাতের একেবারে বেহাল অবস্থা, বিশেষ করে 100 শয্যার যে হাসপাতালটি, জনবল সংকট, ডাক্তার সংকট রয়েছে। এ ব্যাপারে আপনার মতামত জানতে চাই। জি, ডিবিসি নিউজকে ধন্যবাদ। আমি অ্যাডভোকেট নূর মোহাম্মদ। আমাদের লক্ষ্মীপুরের স্বাস্থ্য বিভাগের যে পরিস্থিতি ইতিপূর্বেও আমরা বিভিন্ন পত্রপত্রিকায় দেখেছি, খুবই খারাপ অবস্থা। এখানে আপনার বিশেষজ্ঞ চিকিৎসক নেই এবং যে চিকিৎসা সংক্রান্ত যে সাপোর্টগুলা এবং বিশেষজ্ঞ যে সেন্টারগুলা, পরীক্ষা নিরীক্ষার যে যন্ত্রপাতিগুলা, এগুলো আসলে সঠিকভাবে সবসময় পাওয়া যায় না এবং মানুষ এই সেবা থেকে বঞ্চিত হচ্ছে। এবং যে আমাদের 250 শয্যা বিশিষ্ট যে হাসপাতালটি চালু হওয়ার কথা, সেটিও এখনও চালু হয় নাই এবং এটা দ্রুত চালু হওয়ার জন্য আমি জোর দাবি জানাই। আমি আরেকটা অনেক ধন্যবাদ। আমরা আসলে আপনাদের যে অভিযোগগুলো আমরা শুনলাম, সেগুলো আমরা এখানকার যে জেলা প্রশাসক তার কাছে তুলে ধরার চেষ্টা করব এবং জানবো যে এই সমস্যাগুলো তিনি কিভাবে সমাধান করেন। তো CSRM ডিবিসি এক্সপ্রেস আপাতত এই ছিল আমার কাছে। আমরা পরবর্তী খবরে বাজাবো বিকেল 5টায় অন্য কোনো সমস্যা নিয়ে অন্য কোথাও। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। টানা বৃষ্টিতে চট্টগ্রাম মহানগরীর অক্সিজেন থেকে 2 নম্বর গেট সড়কে একটি সেতু ভেঙে বন্ধ হয়ে গেছে যান চলাচল। এতে তৈরি হয়েছে তীব্র যানজট। এছাড়া কিছু নিচু এলাকা তলিয়ে যাওয়ায় তীব্র ভোগান্তিতে নগরবাসী। চকবাজার ও গুলবহর এলাকায় পানি ঢুকেছে বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠানে। সেচ মেশিন দিয়ে বের করতে হচ্ছে পানি, যদিও এটিকে জলাবদ্ধতা বলতে নারাজ সিটি মেয়র। চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশের কাতালগঞ্জ এলাকার দৃশ্য এটি। তলিয়ে আছে কাতালগঞ্জ থেকে ষোলকবহরের এই সড়ক, তাই হাঁটু পানি মারিয়ে চলাচল নগরবাসীর। ভারী বর্ষণে কাতালগঞ্জের মতোই জলাবদ্ধ কাপাসগোলা, চকবাজার, বাদুরতলা, আগ্রাবাদ সহ বেশ কিছু নিচু এলাকা। একটু হালকা বৃষ্টি হলে এখানে পানিতে ঢুকে যায়। হ্যাঁ, দেখা গেছে রিক্সাও চলতে পারে না। জলাবদ্ধতার মূল কারণ হচ্ছে ড্রেনগুলো আরও সংস্কার করতে হবে। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে শিক্ষার্থী ও অফিসগামী লোকজন। পানিতে বিকল হয়ে যায় অনেক যানবাহন। এখন অফিসগামী যারা তাদের হচ্ছে ভোগান্তি আর কি, প্রত্যেকদিন যাওয়া যায় না। এই যে এখন লুঙ্গি পরে যাইতে হচ্ছে অফিসে গিয়ে আবার চেঞ্জ করতে হবে কাপড় চোপড়। এই রোডটা মোছা করতে হবে, নালা সোলিং বড় করতে হবে, পানির স্রোত নামতে হবে, আমাদের দাবি এটা। এদিকে টানা বর্ষণে নগরীর 2 নম্বর গেট থেকে অক্সিজেন সড়কে শীতলজন্না খালে স্টারশিপ গলির মুখে ভেঙে যায় একটি সেতু। এতে গুরুত্বপূর্ণ এই সড়কের একপাশে যান চলাচল বন্ধ। বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন সেতুটি ঝুঁকিপূর্ণ হলেও সংস্কার করেনি সিটি কর্পোরেশন। 1 থেকে 2 বছর ধরে এটা একটু ভাঙতেছে আর কি। এটা অনেক পুরানো ব্রিজ, এটা কিন্তু মেরামতের কোনো উদ্যোগ নাই। সারা রাতভর বৃষ্টি হওয়ার কারণে এখানে অনেক জটজমাট হয়ে গেছিল পানির, সেই কারণে রাস্তার আজকে দুর্গতি। ঘটনাস্থলে পরিদর্শনে এসে মেয়র বলেন, পানির চাপ বেশি ও পুরনো সেতু হওয়াতে এই দুর্ঘটনা। ডিজাইন স্ট্রাকচার সবকিছু করা আছে এবং আমরা ইনশাল্লাহ দ্রুত কাজটা আমরা ধরবো। এখানে প্রায় 9 কোটি টাকা খরচ আছে। এটা আমি দ্রুত এই পাশটা এখন করে দেবো, ওই পাশটা আমাদের করতে হবে পরে। আর নিচু এলাকার জলাবদ্ধতাকে জলজট বলে দাবি মেয়রের। জলাবদ্ধতার যেটা গত 20 বছর আমরা দেখেছি, আল্লাহর মধ্যে সেরকম হয়নি। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন। ধন্যবাদ।